তো আজকে যেটা আমরা স্টার্ট করছি সেটা হচ্ছে সেল সাইকেল লাইফ সায়েন্সের, ঠিক আছে, বেসিক্যালি রিভিশন অ্যাজ ইউজুয়াল। তো সেল সাইকেল মানে কোষ চক্র, এটাই তো তোরা বলেছিলিস যে তোদের প্রবলেম আছে। তো কোষ চক্র বলতে কি বোঝায় না, কোষের জন্ম থেকে একদম মানে যখন কোষ সৃষ্টি হলো সেই সৃষ্টির সময় থেকে একদম মৃত্যুর আগের পর্যন্ত, বা মৃত্যু তো হয় না কোষের ওইভাবে, মৃত্যু অবশ্যই হয়, মানে বেসিক্যালি নেক্সট সেল ডিভিশন বা কোষ বিভাজনের আগে পর্যন্ত যে সমস্ত ঘটনাবলীগুলো ঘটতে থাকে পরপর পরপর, সেই সমস্ত ঘটনাবলীগুলোকে একসাথে বলা হয় কি কোষ চক্র বা সেল সাইকেল, ঠিক আছে। দ্যাট মিনস তার মধ্যে কোষের বৃদ্ধি আছে, ঠিক আছে, কোষের সম্পূর্ণতার প্রাপ্তি আছে, বিভিন্ন মরফোলজিক্যাল যে চেঞ্জেসগুলো আছে, কোষের যে সমস্ত স্ট্রাকচারাল চেঞ্জেস সেগুলো আছে। তাহলে সৃষ্টির পর থেকে মানে এই ধর আমার একটা কোষ আছে, আমরা জানি কোষ বিভাজন হয়, এটা একটা কোষ আছে আমার, এটা কি হলো ডিভিশন হলো, সাপোজ মাইটোসিস ডিভিশন হলো, হয়ে আমার দুখানা কোষ তৈরি হলো। এগুলোকে বলছি আমরা কি কোষ না অপত্য কোষ, এগুলোকে আমরা বলছি অপত্য কোষ। এটাকে আমরা বলি জনিত্রী কোষ মানে মাতৃকোষ বা জনিত্রী কোষ, মাতৃ বা জনিত্রী কোষ, ঠিক আছে। এই যে ডিভিশন হলো, এই যে ডিভিশন হলো, ডিভিশনের পর থেকে আবার এইগুলো তো বৃদ্ধিপ্রাপ্ত হয়ে একটা পরিপূর্ণ কোষে পরিণত হবে, আবার এগুলোও একটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরিপূর্ণ কোষে পরিণত হবে। হয়ে কি করবে না, এই অপত্য কোষগুলোর কথা বলছে, মানে এরা আবার ডিভাইড করবে, এরা আবার ডিভিশন হবে, আবার এদের বিভাজন হবে, ঠিক আছে। তাহলে এই যে সৃষ্টি হলো, এই যে সৃষ্টি হচ্ছে এখান থেকে, এই যে সৃষ্টি থেকে এই বিভাজন, এই অবধি মানে এই টাইম পিরিয়ডটাতে যা যা ঘটনাবলী ঘটছে, ঠিক আছে, নেক্সট ডিভিশন অবধি, সেগুলোকেই বলা হচ্ছে কি সেল সাইকেল বা কোষ চক্র। তো কোষ চক্রের কতগুলো দশা আছে, কি আছে, দশা আছে। তো কোষ চক্রকে আমরা বেসিক্যালি দুটো দশাতে ভাগ করতে পারি, ঠিক আছে। সেল সাইকেলকে আমরা দুটো দশাতে ভাগ করতে পারি, বেসিক্যালি আমরা যেটা নিয়ে পড়ছি সেটা হচ্ছে মাইটোসিস রিলেটেড, ঠিক আছে। তো প্রথম যে দশাটা সেটার নাম হচ্ছে ইন্টারফেস, ঠিক আছে। ফেজ মানে হচ্ছে কিন্তু দশা, এই যে ফেজ লিখছি আবার কেউ লিখবি না ইন্টারফেজ দশা, ঠিক আছে, এটার নামই হচ্ছে ইন্টারফেজ মানে ইন্টার দশা, ঠিক আছে। তো ইন্টারফেজ দশা কেউ বলবি না, ঠিক আছে। অথবা বলতে পারা যেতে পারে, শর্টে বলা হয় আই ফেজ, শর্টে বলা হয় আই ফেজ, ইন্টারফেজ, ঠিক আছে। ফেজ মানে হচ্ছে দশা, আবার কেউ ইন্টারফেস দশা এই কথাটা কখনো ইউজ করবি না। কখনো কখনো হয়ে যায়, আমাদেরও ভুল হয়, ঠিক আছে, সেটা কথা না, কিন্তু করবি না, চেষ্টা করবি ঠিকটা লেখার, ঠিক আছে। আর একটা যেটা থাকে সেটাকে বলা হয় কি মাইটোসিস বা মাইটোটিক ফেজ, মাইটোটিক দশা বা মাইটোটিক ফেজ, যেটাকে আমরা বলি শর্টে বলি এম ফেজ বা এম দশা, যাই বলি না কেন। তাহলে আই দশা মানে ইন্টারফেজ, আর মাইটোটিক দশা বা মাইটোটিক ফেজ বা এম ফেজ, ঠিক আছে, এই দুটো দশায় ভাগ করা যায়। ইন্টারফেজের আবার তিনটে সাব ডিভিশন আছে, ইন্টারফেজের আবার তিনটে সাব ডিভিশন আছে, G1 S G2 দশা, ঠিক আছে। আমি আর পুরো কথা লিখলাম না। G1 এর নাম পুরো নাম হচ্ছে গ্যাপ 1 দশা, S মানে হচ্ছে সিনথেসিস বা সংশ্লেষ দশা, আর G2 মানে হচ্ছে গ্যাপ 2 দশা। ওদিকে মাইটোসিসও আবার পরপর পরপর কয়েকটা দশার মাধ্যমে মানে উপদশার মাধ্যমে আছে, সেটা হচ্ছে কি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ, ঠিক আছে, টেলোফেজ। তো কেউ আবার প্রোফেজ দশা লিখবি না, প্রোফেজ, ওখানেই দশা কথাটা বলা হয়ে যাচ্ছে, প্রোফেজ দুটো শব্দ আছে, প্রোফেজ, অ্যানাফেজ, ঠিক আছে। অ্যানাফেজ দশা লিখে ফেলি, আমিও হয়তো অনেক সময় লিখে ফেলি, কিন্তু বা বলে ফেলি বলার সময়, কিন্তু বলাটা ঠিক না, কারণ প্রোফেজের মধ্যেই দশা কথাটা লুকিয়ে আছে, ঠিক আছে। তো যাই হোক, তো আমার দেখলাম তাহলে আমার কোষ চক্র বা সেল সাইকেলের দুটো দশা আছে, ইন্টারফেজ আর মাইটোটিক দশা, যেটাকে আমরা বলি এম ফেজ, ঠিক আছে। তো ইন্টারফেজের আবার তিনটে উপদশা আছে, G1 S G2, G1 এর ফুল ফর্ম হচ্ছে গ্যাপ 1, S মানে হচ্ছে সিনথেসিস বা সংশ্লেষ দশা বাংলায় বললে, আর G2 মানে হচ্ছে গ্যাপ 2 বা গ্রোথ গ্রোথ 2ও বলা হয়ে থাকে। আর মাইটোটিক ফেজের পরপর চারটে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ, চারটে পরপর পরপর মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। আর এখানে এই ইন্টারফেস এই দুটোর মাঝামাঝি বা কোনো যে কোনো জায়গায় একটা দশা দেখা যেতে পারে, যেটার নাম হচ্ছে G0 দশা, সেটা আমি পরে আসছি, ঠিক আছে। তো ফার্স্ট আমরা আসি একটা একটা করে, তাহলে একটা কোষ যখন সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, একটা কোষ যখন মানে কিভাবে সৃষ্টি হচ্ছে না, কোষ বিভাজনের মাধ্যমে, ঠিক আছে। আমরা যদি সেল থিওরি আমাদের মনে থেকে থাকে, ঠিক আছে, যে সেল থিওরি কোষ তত্ত্ব তোরা ক্লাস
8-এ পড়েছিলিস, ঠিক আছে? তো সেই কোষ তত্ত্ব অনুযায়ী কি বলে না, একটা কোষ অপর কোনো পূর্ব থেকে উপস্থিত কোষ থেকেই সৃষ্টি হতে পারে, ঠিক আছে? ইংলিশে যেটাকে বলা হয় এ সেল অ্যারাইভস ফ্রম আ প্রি এক্সিস্টিং সেল। তাহলে পূর্ব থেকে উপস্থিত কোনো একটা প্রি এক্সিস্টিং সেল থেকেই কিন্তু নতুন সেল তৈরি হয়, এবং আমরা জানি সেই প্রসেসটার নাম কি, সেল ডিভিশন বা কোষ বিভাজন। তাহলে মাতৃকোষ ডিভিশন হয়ে বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করছে, এবং সেখানেই কিন্তু একটা কোষের জার্নি শুরু হলো, ঠিক আছে? জার্নির শুরুতে আস্তে আস্তে সে কী হবে, বৃদ্ধিপ্রাপ্ত হবে। বৃদ্ধিপ্রাপ্ত হয়ে নিজে সম্পূর্ণ তার যখন আকার ধারণ করবে, তখন আবার সে কী হবে, সে ডিভাইড করবে, ঠিক আছে? তো ঠিক যেমন আমাদের ক্ষেত্রে হয়, আমরা কি একটা ছোটোবেলায় জন্মালাম, জন্ম হতে হতে একটা সময়ের পর গিয়ে আমরা কী করলাম, আমাদের ছেলে মেয়ে সৃষ্টি করলাম, ঠিক আছে? তোরাও একটা সময় কী হলো, তোরা একটা সময় ছোটো ছিলি, এখন আস্তে আস্তে বড় হচ্ছে, এরপর তোদের ছেলে মেয়ে হবে, তারা আবার আস্তে আস্তে ছোটো থেকে বড় হয়ে আবার তাদের ছেলে মেয়ে হবে। কোষের ব্যাপারটাও অনেকটা ওরকম, মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে দিচ্ছে, ঠিক আছে? এবার অপত্য কোষের জার্নি শুরু হচ্ছে। জার্নি শেষ যেই হচ্ছে কখন না, আবার সে যখন অপত্য কোষ গ্রো করতে করতে বৃদ্ধি পেতে পেতে যখন ফাইনাল স্টেজে পৌঁছে গেল, সে আবার ডিভিশন হয়ে গেল, বিভাজিত হয়ে গেল, হয়ে গিয়ে আবার দুটো নতুন কোষ সৃষ্টি করে দিল, ঠিক আছে? কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, বাবা মারা জন্ম দিয়েও আমাদের সাথে থাকে, কিন্তু কোষের ক্ষেত্রে কি হয়, অপত্য মানে জনিত্রী কোষ বা মাতৃকোষ যেই বিভাজিত হয়ে যাচ্ছে, সেটা অপত্য কোষ তৈরি হচ্ছে, মানে নিজের সন্তানের জন্ম দেওয়ার জন্য তো মাতৃকোষ কি হচ্ছে, নিজেকে স্যাক্রিফাইস করে ফেলছে। স্যাক্রিফাইস হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে কি, মাই কিন্তু তার সন্তানদের মধ্যে ছড়িয়ে থাকছে, ঠিক আছে? ব্যাপারটাকে এইভাবে বলা যেতে পারে। যাই হোক, আমি আর ডিটেলিংয়ে ওই জায়গাটায় যাচ্ছি না। তো প্রথম যে দশাটা আসে কোষ বিভাজনের পর, সেটা হচ্ছে G1 দশা বা গ্যাপ 1 দশা, বা যাকে বাংলায় বলতে হয় প্রথম বৃদ্ধি দশা। প্রথম বৃদ্ধি দশা বা গ্রোথ 1 ফেজ, ঠিক আছে? গ্রোথ 1 দশা, ঠিক আছে? তো এই সময় কি কি হয়, কি কি ঘটনাবলী হয়ে থাকে, মানে কোষচক্রের এই দশায় অর্থাৎ G1 দশায় কি কি ঘটনাবলী হয়ে থাকে, এগুলো কিন্তু আমি তোদের নোট দিয়ে দিয়েছি, সেখানে খুব সুন্দর করে পরপর পয়েন্ট করে লেখা আছে। তাও আমি একবার সেখান থেকেই বলে দিচ্ছি, কারণ নতুন করে আমি কিছু বলছি না, কারণ বলতে গিয়ে যদি কিছু সেন্টেন্স এদিক ওদিক হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে তোদের কনফিউশন তৈরি হতে পারে যে নোটে এরকম লেখা আছে, দাদা এরকম বললো কেন। তো সেই কারণে নোটে যা লেখা আছে আমি সেটুকুই বলছি। কি লেখা আছে না, G1 দশায় পূর্ববর্তী কোষচক্রের মাইটোটিক দশা এবং পরবর্তী কোষ বিভাজনের সংশ্লেষ দশার মধ্যবর্তী পর্যায়কে বলা হয় G1 দশা। এই দশায় ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক ও আরএনএ অণুর সংশ্লেষ ঘটে, কারণ ডিএনএ সংশ্লেষ তোরা ক্লাস 12-এ উঠে পড়বি, ঠিক আছে? তো যারা বায়োলজি নিয়ে পড়বি আর কি, সেখানে ডিএনএ সংশ্লেষের জন্য দেখা যাবে প্রচুর এনজাইমস লাগে, প্রচুর উৎসেচক লাগে। মেইন এনজাইমটার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ, এছাড়াও আরও হেলিকেজ বলে একটা এনজাইম লাগে, ঠিক আছে? তো লাইগেজ বলে একটা এনজাইম লাগে। তো এই যে ডিফারেন্ট এনজাইমসগুলো লাগছে, আরও অনেক এনজাইম লাগে, সেই এনজাইমগুলো তৈরি হয় এবং আরএনএ অণুর সংশ্লেষ ঘটে কিন্তু এই দশাতে, এই G1 দশাতে, ঠিক আছে? মনে থাকবে G1 দশাতে তাহলে কি হচ্ছে, আরএনএ অণুর সংশ্লেষ ঘটছে, ডিএনএ অণু সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচকের সংশ্লেষ ঘটছে, ঠিক আছে? বা প্রয়োজনীয় উৎসেচক উৎপন্ন হচ্ছে, আর কি বিভিন্ন নিউক্লিওটাইড, অ্যামাইনো অ্যাসিড ও এটিপি অণু তৈরি হয় এই সময়টাতে। কোষ আকৃতিতে বড় হয় এবং নিউক্লিয়াসের আকৃতিও বৃদ্ধি পেতে থাকে। তো এই পরিবর্তনগুলো কোষের মধ্যে পরিলক্ষিত হয় কোন দশায় না, G1 দশায়। কি কি হলো, নিউক্লিয়াসের আকৃতি বড় হলো, কোষের আকৃতি বড় হলো, এটিপি অণু, নিউক্লিওটাইড অণু, অ্যামাইনো অ্যাসিড অণু, কারণ এগুলো তোরা অলরেডি ক্লাস 9-এ পড়ে এসেছিস, তো এগুলো জানিস। এগুলো কি হয় না, কোষের মধ্যে সঞ্চয় হয় বা সংশ্লেষ হয়। অ্যামাইনো অ্যাসিড তো সব সংশ্লেষ হয় না, সেগুলো সঞ্চিত হয়, ঠিক আছে? সঞ্চিত হতে থাকে মানে আমরা খাদ্যের মাধ্যমে যে গ্রহণ করছি, ঠিক আছে? তো যাই হোক, এগুলো সব সঞ্চিত হতে হচ্ছে, এটিপি অণু তৈরি হচ্ছে, আর কি হচ্ছে, বিভিন্ন উৎসেচক যেগুলো ডিএনএ সংশ্লেষের জন্য অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের জন্য দরকার, সেগুলো তৈরি হচ্ছে, আরএনএ অণু তৈরি হচ্ছে। তো এই ঘটনাগুলি কিন্তু ঘটে থাকে আমাদের G1 অর্থাৎ গ্যাপ 1 বা প্রথম বৃদ্ধি দশায়। সেকেন্ড কি আছে না, এস দশা, যেটার বাংলাটা হচ্ছে সংশ্লেষ দশা, বা ইংলিশে বললে সিনথেটিক ফেজ বা সিনথেসিস ফেজ, ঠিক আছে? সংশ্লেষ দশায় কি হয়, নামেই বোঝা যাচ্ছে যে সংশ্লেষ হবে। তো এই দশার মুখ্য ঘটনা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, অর্থাৎ ডিএনএ সংশ্লেষ হয়, ডিএনএ প্রতিলিপিকরণ হয়, ঠিক আছে? ডিএনএ সংশ্লেষ হচ্ছে কোষ বিভাজনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এটা না হলে কিন্তু কোষ বিভাজন বেকার, ঠিক আছে? কারণ এটা না হলে নিউক্লিয়াস ডিভিশন হবে না, নিউক্লিয়াস ডিভিশন না হলে দুখানা কোষের মধ্যে দুখানা নিউক্লিয়াস পাবে না অপত্য কোষ, এবং কোষ ডিভিশনও হবে না। তো যাই হোক, সেল ডিভিশন হবে না। তো এস দশা বা সংশ্লেষ দশার প্রধান কাজ হচ্ছে কি না, ডিএনএ সংশ্লেষ বা ডিএনএ প্রতিলিপিকরণ, যেটাকে আমরা বলি ডিএনএ রেপ্লিকেশন হওয়া,
ঠিক আছে। এবং ডিএনএ রেপ্লিকেশন কি হয়, ডিএনএ রেপ্লিকেশন হলে ডিএনএর অ্যামাউন্ট কি হয়, ডবল হয়ে যায়। ডিএনএর যে অ্যামাউন্ট ছিল সেই ডিএনএর অ্যামাউন্ট কি হয় না, ডিএনএর অ্যামাউন্ট ডাবল হয়ে যায়। মানে এখন যদি একটা ডিএনএ থেকে থাকে তো আফটার এস দশা কমপ্লিট হওয়ার পর ডিএনএ হয়ে যাবে 2খানা। এখন যদি 10টা ডিএনএ থেকে থাকে তাহলে আফটার এস দশা নাম্বার অফ ডিএনএ হয়ে যাবে 20খানা। ঠিক আছে, জাস্ট ডবল হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন পরিবর্তন। তো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসে কোন দশায় ডিএনএ এর পরিমাণ দ্বিগুণিতকরণ হয় বা ডাবল হয়ে যায়। ঠিক আছে, তো অবভিয়াসলি কোন দশায় না, সংশ্লেষ দশা বা এস দশাতে। ঠিক আছে, আর প্রাণী কোষের ক্ষেত্রে কি দেখা যায় যে সেন্ট্রোজোম যে আছে সেই সেন্ট্রোজোম বিভাজিত হয়ে সেন্ট্রিওল গঠন শুরু হয়। কারণ আমরা জানি কোষ বিভাজনের সময় সেন্ট্রিওল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিসে না, বেমতন্তু সৃষ্টিতে। তো কোষ বিভাজন এখন আমরা পড়ছি না, অলরেডি আমাদের পড়া হয়ে গেছে কোষ বিভাজন। তো সেই কারণে আমরা কোষ বিভাজন পড়বো, মানে কোষ বিভাজনের প্রক্রিয়া পড়বো, তো সেখানে আমরা দেখব যে আমাদের যে অ্যানাফেজ দশা আছে সেই অ্যানাফেজ দশা বা মেটাফেজ দশায় যে বেমতন্তু সৃষ্টি হচ্ছে, অ্যানাফেজ দশায় যে অ্যানাফেলজিও চলন ঘটছে বেমতন্তু বরাবর, সেই যে বেমতন্তু বা স্পিন্ডেল ফাইবার যাকে আমরা ইংলিশে বলি, সেই বেমতন্তু কি করছে না, সংশ্লেষের তৈরি হচ্ছে কোন অঙ্গাণুটা থেকে, কোন কোষীয় অঙ্গাণু থেকে না, সেন্ট্রোজোম। তো বেসিক্যালি সেন্ট্রোজোম তৈরি করে না, সেন্ট্রোজোমের যে সেন্ট্রিওল আছে, কারণ আমরা জানি সেন্ট্রোজোমের একটা অংশ হচ্ছে সেন্ট্রিওল, 2খানা করে সেন্ট্রিওল থাকে যেগুলো পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে। তোরা ছোটবেলায় পড়েছিস, ছোটবেলায় বলতে ক্লাস 9-এ পড়েছিস, 8-এ পড়েছিস, একটু রিক্যাপ করার চেষ্টা কর, ছবিটা মনে পড়ে যাবে যে দুটো সেন্ট্রিওল পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তো সেই সেন্ট্রিওলগুলো বেমতন্তু সৃষ্টি করে এবং সেই সেন্ট্রিওলগুলো কি থেকে তৈরি হয় না, সেন্ট্রোজোম বিভাজিত হয়। সেই সেন্ট্রোজোমের বিভাজনও কিন্তু এই দশাটাতেই হয়, অর্থাৎ এস দশা বা সংশ্লেষ দশাতে। আর থার্ড যে যত দশাটা আছে দ্যাট ইজ G2 দশা বা গ্রোথ 2 দশা, G2 বা গ্রোথ 2 দশা। ঠিক আছে, বা যেটাকে আমরা বলতে গ্যাপ 2 দশা। ঠিক আছে, তো এই দশায় কি হয় না, এই দশায় হচ্ছে বেমতন্তু গঠনকারী যে প্রোটিন সেগুলোর সংশ্লেষ ঘটে। মানে সেন্ট্রিওল তো গঠন হয়ে গেল, এবার সেন্ট্রিওল গঠন হলেই তো হবে না, সেন্ট্রিওল থেকে বেমতন্তু গঠনের জন্য যে প্রোটিনগুলো দরকার সেগুলোর সংশ্লেষ ঘটে। নিউক্লিয়াস সাইটোপ্লাজমের পরিমাণ আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়। ঠিক আছে, ডিএনএ সংশ্লেষের সময় বা যে কোনো কারণেই হোক, যদি ডিএনএতে কোনো রকম ক্ষতি হয়, কোনো রকম ড্যামেজ হয়, সেই ড্যামেজগুলো রিপেয়ারের দরকার হয়, সেই ডিএনএ রিপেয়ার কিন্তু এই দশাতেই ঘটে। ঠিক আছে, তাহলে ডিএনএ রিপেয়ার আর বেমতন্তু গঠনের জন্য যে প্রয়োজনীয় প্রোটিন সেগুলো সংশ্লেষ হচ্ছে, আর নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের আমার কি হচ্ছে, আয়তন আরও বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি কি কি দেখলাম, প্রথম বৃদ্ধি দশা G1 দশাতে কি কি হলো, G1-এ কি কি হলো আমার, G1-এ আমি দেখলাম কোষের আকৃতি বৃদ্ধি পেল, নিউক্লিয়াসের আকার কিছুটা বৃদ্ধি পেল, কোষের এবং নিউক্লিয়াসের আকার কিছুটা বৃদ্ধি পেল, এটিপি, আরএনএ, তারপর নিউক্লিওটাইড, অ্যামাইনো অ্যাসিড এগুলো সঞ্চিত হলো বা সংশ্লেষ হলো, যেটা সংশ্লেষ হওয়া দরকার সেটা সংশ্লেষ হলো, আর যেটা সঞ্চিত হওয়া দরকার সেগুলো কোষের মধ্যে সঞ্চিত হলো। ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উৎসেচকগুলো উৎপন্ন হলো, এগুলো হলো G1-এ। G2-তে কি হলো না, ডিএনএ ডাবল হলো, 2x ডিএনএ, মানে ডিএনএ ডাবল হলো, 2x কথার মানে হচ্ছে ডাবল হয়ে যাওয়া, ডিএনএর পরিমাণ দ্বিগুণিতকরণ হলো। আর কি হলো, সেন্ট্রোজোম ডিভিশন হলো, সেন্ট্রোজোম ডিভিশন হয়ে কি গঠন করলো না, সেন্ট্রিওল গঠন করলো, সেন্ট্রিওল গঠন হলো সেন্ট্রোজোম ডিভিশন হয়ে। ঠিক আছে, তো এইগুলো হলো আমার G2 এর ঘটনাবলী। আর সরি এটা G2 না, সরি এস এর ঘটনাবলী। আর G2 এর ঘটনাবলী, সরি ওটা আগেরটা হলো এস এর ঘটনাবলী। আর G2 এর ঘটনাবলী কি হয় না, G2-তে কি হচ্ছে, বিভিন্ন যে আমাদের কোষীয় অঙ্গাণুগুলো আছে, কোষীয় অঙ্গাণু সেল অর্গানেল, সেগুলোর পরিমাণ ডাবল হয়, সেগুলোর পরিমাণ 2x হয়, মানে ডবল হয়ে যায়। ঠিক আছে, আর কি হয়, বেমতন্তু গঠনকারী যে প্রোটিন সেই প্রোটিনের সংশ্লেষ ঘটে, বেমতন্তু গঠনকারী যে প্রোটিন সেই প্রোটিনের সংশ্লেষ ঘটে। ঠিক আছে, ডিএনএ রিপেয়ার হয়, মানে যে সমস্ত ডিএনএর মধ্যে কোনো কারণে ড্যামেজ হয়েছে বা সেটা তৈরির সময় হোক বা অন্য যে কোনো কারণে হোক, সেই ডিএনএ রিপেয়ারের কাজকর্ম কিন্তু হয়। তাহলে এগুলো মনে রাখতে হবে, অ্যাটলিস্ট দুটো করে ঘটনাবলী কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে কিন্তু হতে পারে। এগুলো ছাড়াও একটা স্পেশাল দশা দেখা যায়, যেটাকে আমরা বলি G0 দশা। ঠিক আছে, তো এটাকে বলা হয় কি, G0 দশা, বা যেটাকে ইংলিশে আরেকটা নাম বলা হয় কোশেন ফেস। কি বলা হয়, কোশেন ফেস বা নিষ্ক্রিয় দশা। কি হয় না, কোষচক্রে এমন যদি কখনো হয়, ঠিক আছে, যে কোষচক্রের ক্ষেত্রে কি হলো, এই সেল ডিভিশন চলতে চলতে হয়তো কোষচক্রের মধ্যে কোনো এই যে G1 G2 বা এস, এই তিনটে দশার মধ্যে কোনো রকম এমন একটা ড্যামেজ তৈরি হয়েছে যেটা আমার জীবনের জন্য ক্ষতিকর। মানে আমার কোষের মধ্যে এমন একটা কিছু চেঞ্জ এসছে যেটা যদি ফার্দার ক্যারি আউট হয়, মানে
ফার্দার যদি এগিয়ে যায়, সেই চেঞ্জগুলো যদি আরোই হতে থাকে, কন্টিনিউ হতে থাকে, সেক্ষেত্রে কী হবে, আমার মৃত্যু হয়ে যেতে পারে বা আমার ক্ষতি হতে পারে, প্রভূত পরিমাণ ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে কোষ কী করে, নিজেকে এমন একটা দশায় প্রবেশ করায় যেখানে কি হয়ে যায়, মানে কোষ সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায়, মানে কোষের বিপাকীয় কার্যাবলী, কোষ বিভাজন, এই সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এই দশাটাকে বলা হয় G0 দশা। এই G0 দশা কি হয়, টেম্পোরারিও হতে পারে আবার পার্মানেন্টও হতে পারে। টেম্পোরারি মানে কোষ কিছুক্ষণের জন্য G0 দশায় চলে গেল, আবার হয়তো 1 দিন 2 দিন বা 10 দিন পর বা 1 সপ্তাহ পর 1 মাস পর আবার ডিভিশনে চলে এলো, মানে আবার গ্রো করতে শুরু করলো, মানে G0 দশা থেকে বেরিয়ে এলো। ঠিক আছে, এটাও হতে পারে। আবার কখনো এরকম হয়ে যায় এই G0 দশাতেই থেকে গেল কখনো অবধি আপ টু মৃত্যু অবধি। ঠিক আছে, তো দুরকম কন্ডিশনই হতে পারে, যে G0 দশাটা টেম্পোরারিও হতে পারে, আবার এক্ষেত্রে কিন্তু পার্মানেন্টও হতে পারে। টেম্পোরারি হলে হয়তো 2 দিন 10 দিন বা 1 সপ্তাহ বা 1 মাস পর কিন্তু সেল আবার রিকভার করতে পারে নিজেকে। কিন্তু যদি পার্মানেন্ট G0 দশায় প্রবেশ করে, সেক্ষেত্রে গিয়ে একদম কোষ যতদিন না মরে যাচ্ছে ততদিন ওই অবস্থাতেই পড়ে থাকবে, মানে ওই অনেকটা শীত ঘুমের মতন ব্যাপার। ঠিক আছে, একটা জায়গায় চুপচাপ কোষ পড়ে আছে, কোষে কোনো বিভাজন নেই, বিপাকীয় কার্যাবলী নেই, নাথিং। ক্লিয়ার? তো এই গেল হচ্ছে আমাদের বিভিন্ন দশাগুলো, কিসের না ইন্টারফেজের বিভিন্ন উপদশাগুলো বলতে পারি, G1, S আর G2। ঠিক আছে, এই অবধি আশা করি বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে আমার মাইটোটিক ফেজ বা মাইটোটিক দশা বা এম ফেজ। তার আন্ডারে 4টে উপদশা আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। পরপর আমরা জানি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, বেসিক্যালি কি হচ্ছে, মাইটোটিক দশা মানে হচ্ছে মাইটোসিস বিভাজন। ঠিক আছে, মাইটোটিক দশা মানে মাইটোসিস যে বিভাজন হয়, মানে একটা কোষ ভেঙে যে দুখানা কোষ তৈরি হয়, সেই একটা কোষ ভেঙে কি হচ্ছে দুখানা যে কোষ তৈরি হচ্ছে, সেই দশাটা। ঠিক আছে, তো মাইটোসিসকে বেসিক্যালি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। আমরা যদি আরো ভাঙি মাইটোটিক দশাকে আমরা যদি দুটো ভাগে ভাঙি, তো মাইটোটিকের মধ্যে কোষ বিভাজনের মধ্যে দুটো দশা দেখা যায়। একটাকে বলা হয় নিউক্লিয়াস বিভাজন বা ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, যেটাকে আমরা বলি নিউক্লিয়াস বিভাজন। ঠিক আছে, আরেকটাকে বলা হয় সাইটোকাইনেসিস, যেটাকে বলা হয় কি না সাইটোপ্লাজম বিভাজন, নামেই বোঝা যাচ্ছে। তো বেসিক্যালি দুটো দশা আছে, একটাতে হচ্ছে নিউক্লিয়াস বিভাজন আর একটা হচ্ছে সাইটোপ্লাজম বিভাজন। ঠিক আছে, নিউক্লিয়াস বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস আর সাইটোপ্লাজম বিভাজনকে বলা হয় কি সাইটোকাইনেসিস। ঠিক আছে, তো ক্যারিওকাইনেসিসের এই যে দশা, ক্যারিওকাইনেসিসের আন্ডারে কিন্তু দুখানা দেখা যায়, এই চারখানা দেখা যায়, মানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, বেসিক্যালি এই যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আমরা বলেছিলাম এখানে, এটা বেসিক্যালি ক্যারিওকাইনেসিসের আন্ডারে পড়ে। আমি এখানে করে দেখাতে ভুলে গেছি অ্যাকচুয়ালি, যে মাইটোটিক ফেজ দুটো, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, সেই ক্যারিওকাইনেসিসের আন্ডারে আবার 4টে উপদশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। কারণ কি হয় বেসিক্যালি, আমরা যদি ওভারঅল ব্রড ভিউ থেকে দেখি, এটা হচ্ছে একটা কোষের ভেতর নিউক্লিয়াস আছে। প্রথমে যেটা হয় কি, কোষের ভেতর দুখানা নিউক্লিয়াস তৈরি হয়, একটা নিউক্লিয়াস থেকে দুখানা নিউক্লিয়াস তৈরি হয়, এটা হলো নিউক্লিয়াস ডিভিশন। এরপর কি হয়, বেসিক্যালি দুটো নিউক্লিয়াস কোষের দুপ্রান্তে চলে যায় এবং কোষটাও দেখ সাইজে অনেক বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে, এবার এখান থেকে কি হয়, আমার সাইটোপ্লাজমটা ডিভিশন হয়ে গিয়ে দুখানা সেল তৈরি হয়, এই একটা সেল আর এই একটা সেল। তাহলে প্রথমে কোনটা হচ্ছে, প্রথমে হচ্ছে নিউক্লিয়াস ডিভিশন, ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, তারপর কি হচ্ছে দেখ, সাইটোকাইনেসিস, এই জায়গাটায় সাইটোকাইনেসিস সি। ঠিক আছে, দুখানা দশা, নিউক্লিয়াস বিভাজন হবে প্রথমে, তারপর হবে সাইটোপ্লাজম ডিভিশন। ঠিক আছে, এবার নিউক্লিয়াস ডিভিশন কিন্তু 4টে পরপর দশার মধ্যে দিয়ে বা উপদশার মধ্যে দিয়ে হয়। কি কি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। কি কি বললাম, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। প্রোফেজে কি হয় না, আমি আর ছবি আঁকবো না, তো ঘটনাবলী বারবার বলেছি। তো প্রোফেজে প্রথমে যেটা হয় কি, কোষ থেকে জল বেরিয়ে যায়। কি হয়, কোষ থেকে জল বেরিয়ে যায়। কোষ থেকে জল বেরিয়ে গেলে কি হবে, ওয়াটার এলিমিনেটেড হয়ে গেলে কি হবে, কোষ শুকিয়ে যায়। তার ফলে কি হয়, কোষের যে ভেতরে যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের যে নিউক্লিয় পর্দা, ঠিক আছে, কারণ নিউক্লিয়াসের 4টে পার্ট আমরা জানি, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালক, নিউক্লিয় প্লাজম আর নিউক্লিয় লাস। সেই নিউক্লিয় পর্দা কি হয়, ভেঙে যায়। ঠিক আছে, ভালো করে ভেবে দেখ, গরমকালে মাটি যদি শুকিয়ে যায়, জল বেরিয়ে যায়, কি হয়, মাটি ফেটে যায়। তেমনই কি হবে, নিউক্লিয় পর্দা বা কোষের ভেতর থেকে যদি জল বেরিয়ে যায়, তো কোষের ভেতরের যে নিউক্লিয় পর্দা আছে বা অন্যান্য জিনিসগুলো আছে, সেগুলো ফেটে যায়। তো নিউক্লিয় পর্দা এরকম ফেটে যায় এবং আস্তে আস্তে কি হয়ে যায়, অবলুপ্ত হতে থাকে। ঠিক আছে, আর কি হয়, প্রথমে ফেটে যায়, ছোট ছোট খণ্ডে ভেঙে যায় এবং আস্তে আস্তে অবলুপ্ত হতে থাকে।
জল বিয়োজিত হলে কিন্তু এই ঘটনা ঘটে। আর জল বিয়োজিত হয়ে গেলে কি হবে, কোষের ভেতরে নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমাটিন জালিকা আছে বা যে নিউক্লিয় জালিকা আছে, অর্থাৎ ক্রোমাটিন জালিকা মানে ক্রোমাটিন তন্তু, অর্থাৎ যার মধ্যে ক্রোমোজোম আছে বা ডিএনএ, আর ক্রোমোজোমের ভেতর ডিএনএ আছে আমরা জানি, সেই ক্রোমাটিন তন্তুগুলো কি হয় আরো ঘন হয়ে যায়। কারণ ভেবে দেখ, তোর ম্যাগি ছিল, ম্যাগি থেকে জল যেই বেরিয়ে যাচ্ছে তোর ম্যাগি কি হয়ে যাচ্ছে, ঘন ম্যাগি হয়ে যাচ্ছে। এমনি দিলে জল বেশি থাকলে কেমন প্যাত প্যাতে লেলে করছে, ম্যাগির কথা বলি। এবার ওটা থেকে জলটা যত ফোটাবি ম্যাগিটাকে কি হয়, জল উড়ে যায়, ম্যাগিটা দেখবি ঘন হয়ে যায়। তো এটাও অনেকটা ওই ম্যাগির মতন, ক্রোমাটিন তন্তুগুলো যেই জল বেরিয়ে যাবে কি হবে, ওরকম ঘন হয়ে উঠবে, এবং তার ফলে কি হচ্ছে, সুস্পষ্ট হয়ে ওঠে, ক্রোমাটিন জালিকাগুলো সুস্পষ্ট হয়ে ওঠে। ঠিক আছে, আর কি হয়, এই যে সেন্ট্রোমিয়ার আছে, কারণ আমরা ক্রোমোজোমের গঠন দেখেছি, আমরা ক্রোমোজোমের গঠন জানি এরকম একটা গঠন হয় ক্রোমোজোমের, তো এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেই সেন্ট্রোমিয়ার থেকে কি হয়, ক্রোমোজোমের যে লম্বালম্বি বিভাজন শুরু হয়ে যায়। ঠিক আছে, এবং বিভাজিত হয়ে ক্রোমোজোম কি গঠন করে না, ক্রোমাটিড গঠন করে। ঠিক আছে, সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমোজোমের বিভাজন ঘটে এবং সেখান থেকে কি তৈরি হয় না, ক্রোমাটিড গঠিত হয়। তো এই ঘটনাগুলি কিন্তু হয়, এবং ফাইনালি যেটা হয় সেটা হচ্ছে বেমতন্তু গঠনের সূচনা ঘটে। ফাইনালি যেটা হয় সেটা হচ্ছে কি, বেমতন্তু অর্থাৎ স্পিন্ডেল ফাইবার গঠনের সূচনা ঘটে। তাহলে কি কি হলো, তাহলে প্রোফেজে আমার কি কি হলো, প্রোফেজে আমার ফার্স্ট হচ্ছে জল বেরিয়ে গেল, জল বেরোলো, জল বেরিয়ে গেল, জল বিয়োজিত হলো, জল বেরোলে কি হয়, নিউক্লিয় পর্দা অবলুপ্ত হলো, নিউক্লিয় পর্দা অবলুপ্তি হলো, অবলুপ্ত হলো। ঠিক আছে, নিউক্লিয় পর্দা অবলুপ্ত হওয়ার পাশাপাশি কি হলো না, সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমোজোম ভেঙে গেল, সেন্ট্রোমিয়ার বরাবর, হাতের লেখা খুবই বাজে হচ্ছে, বরাবর ক্রোমোজোম ভেঙে গেল, ক্রোমোজোম ভাঙন। ঠিক আছে, এবং ক্রোমাটিড সৃষ্টি, ক্রোমাটিড সৃষ্টি। ঠিক আছে, আর কি হলো, বেমতন্তু গঠন, গঠনের সূচনা হলো, কমপ্লিট হয় না, সূচনা হয়। ঠিক আছে, শুরু হয় মানে স্টার্টিং হয়। তো এই জিনিসগুলো কিন্তু মোটামুটি হলো। ও আরেকটা জিনিস অবলুপ্ত হয়, সেটাও বলতে ভুলে গেছিলাম, নিউক্লিওলাস, নিউক্লিয়াসের আরেকটা যে অংশ নিউক্লিওলাস, সেটাও অবলুপ্ত হয়। তাহলে নিউক্লিয় পর্দা আর নিউক্লিওলাস এই দুটোই অবলুপ্ত হলো। সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমোজোমের বিভাজন হয়ে ক্রোমাটিড সৃষ্টি হলো, অর্থাৎ ক্রোমোজোমের যে বাহু যেটাকে আমরা বলি সেটাকেই ক্রোমাটিড বলে, সেই ক্রোমোজোমের বাহু বা যাই হোক ক্রোমাটিড সৃষ্টি হলো, বেমতন্তু গঠনের সূচনা হলো, এবং ফাইনালি নিউক্লিওলাস তো অবলুপ্ত হলো বলেই দিলাম। তো এটা গেল আমার প্রোফেজের ঘটনাবলী। ঠিক আছে, পরীক্ষায় কোশ্চেন আসে, খুব পপুলার কোশ্চেন, প্রোফেজের ঘটনাবলী লেখো। ঠিক আছে, তো বেসিক্যালি প্রোফেজ কিন্তু, ঠিক আছে, প্রোফেজ হচ্ছে এই যে চারটে ফেজ আছে, মানে তোর প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই চারটের মধ্যে সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী, সবচেয়ে বেশি দীর্ঘতম দশা। ঠিক আছে, আমি মানুষের কথা বলছি, মানুষ কেন সবার ক্ষেত্রেই প্রোফেজ কিন্তু সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী দশা, সবচেয়ে বেশি সময় ধরে ঘটে কিন্তু প্রোফেজ। ঠিক আছে, তো এই গেল প্রোফেজ। নেক্সট হচ্ছে কি আমার মেটাফেজ, নেক্সট হচ্ছে আমার কি মেটাফেজ। মেটাফেজে কি হচ্ছে না, এই যে বেমতন্তু গঠনের যে সূচনা হয়েছিল সেই বেমতন্তু গঠনের কি হবে, মানে বেমতন্তু গঠন সমাপ্তি ঘটবে, মানে সূচনা যেটা হয়েছিল সেই কাজটা শেষ হবে, মানে সম্পূর্ণরূপে বেমতন্তু গঠন হবে। তো এই সময় দেখা যায় কি, তিন ধরনের বেমতন্তু দেখা যায়, অবিচ্ছিন্ন বেমতন্তু, ক্রোমোজোমাল তন্তু, আর একটাকে বলা হয় ইন্টারজোনাল তন্তু। তিনটে আমি বুঝিয়েছিলাম। অবিচ্ছিন্ন তন্তু বলতে যেটা এক মেরু থেকে একদম পরের মেরু অবধি আছে। তো এটা যদি আমার একটা সেল হয়, ঠিক আছে, এটা ধর একটা সেন্ট্রিওল, এটা একটা সেন্ট্রিওল, এখানটায় ধর ক্রোমোজোমগুলো অ্যারেঞ্জড হয়ে আছে। ঠিক আছে, কারণ মেটাফেজ দশায় কি হয়, ক্রোমোজোমগুলো কোষের নিরক্ষীয় অঞ্চল মানে মাঝ বরাবর নির্দিষ্ট নিয়মে সজ্জিত হয়। সেই নির্দিষ্ট নিয়মটা আমি পরে আসছি। তো এই সময় যে তন্তুগুলো দেখা যায়, বেম তন্তুগুলো দেখা যায় যেগুলো কিনা ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে, ঠিক আছে, সেই বেম তন্তুগুলো কীরকম থাকে আমি একটু ছবিতে দেখানোর চেষ্টা করছি। এই ধর ক্রোমোজোম আছে, ঠিক আছে, তো তিন ধরনের বেমতন্তু দেখা যায়। একটা হচ্ছে বলা হয় এক মেরু থেকে অপর মেরু অবধি রয়েছে, দেখ, ঠিক আছে, এগুলোকে বলা হয় কি না অবিচ্ছিন্ন তন্তু, কোনো রকম বিচ্ছেদ হয়নি। ঠিক আছে, আরেকটাকে কি বলা হয় কি, ক্রোমোজোমাল তন্তু। ক্রোমোজোমাল তন্তু বলতে সেন্ট্রিওল থেকে এই ক্রোমোজোম, আবার এই সেন্ট্রিওল থেকে এই ক্রোমোজোম, বেসিক্যালি ক্রোমোজোম বলতে এখানে সেন্ট্রোমিয়ার অবধি। ঠিক আছে, আর কিছু কিছু দেখা যায় কি ইন্টারজোনাল তন্তু। ইন্টারজোনাল তন্তু বলতে এই দুটো ক্রোমোজোমের মাঝামাঝি জায়গায় যেটা দেখা যাচ্ছে, আমি কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি, এই এই এরকম কিছু তন্তু দেখা যায়। ঠিক আছে, সবুজ রঙের যেটা সেটা হচ্ছে তোর ইন্টারজোনাল তন্তু। ঠিক আছে, লাল রঙের যেটা সেটা হচ্ছে গিয়ে তোর অবিচ্ছিন্ন তন্তু, আর অন্য কালার দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, ব্লু কালার যেটা
ব্লু কালারের যেটা, এটাকে বলা হয় কি না আমাদের বিচ্ছিন্ন তন্তু বা ক্রোমোজোমাল তন্তু, কারণ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অবধি রয়েছে। তো এরকম 3 ধরনের বেমতন্তু কিন্তু দেখা যায়। আর বেমতন্তুর গঠনের বা সজ্জার মধ্যে একটা নির্দিষ্ট নিয়ম দেখা যায়। কি নির্দিষ্ট নিয়ম? যদিও সেটা শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায়, প্রাণী কোষের ক্ষেত্রে দেখা যায়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায় না। কিন্তু যেটার ক্ষেত্রে দেখা যায় সেটাই আমরা জানি। কি হয় না, প্রাণী কোষের ক্ষেত্রে যে ছোট ক্রোমোজোমগুলো আছে সেগুলো বেমতন্তুর কেন্দ্রের দিকে, আর বড় ক্রোমোজোমগুলো বেমতন্তুর পরিধির দিকে অবস্থান করে। ঠিক আছে, ছোটগুলো কেন্দ্রের দিকে এবং বড়গুলো পরিধির দিকে অবস্থান করে। এটাই হচ্ছে বৈশিষ্ট্য যা প্রাণী কোষের ক্ষেত্রে দেখা যায়, প্রাণীতে দেখা যায়, উদ্ভিদে কিন্তু দেখা যায় না। এরকম কোনো উদ্ভিদে কিন্তু দেখা যায় না। আরেকটা প্রশ্ন কি, কোথা থেকে জানি যে প্রাণী কোষের ক্ষেত্রে প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রিওল থেকে গঠিত হলো, না বুঝলাম, ঠিক আছে, বেমতন্তু গঠন সেন্ট্রিওল থেকে হলো, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে তো সেন্ট্রিওল নেই, কারণ আমরা জানি উদ্ভিদ কোষের সেন্ট্রোজোম নামক কোষীয় অঙ্গাণুটি থাকে না। তাহলে কোথা থেকে তৈরি হবে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম কোথায়, এই বেমতন্তু কোথা থেকে তৈরি হবে? প্রাণী কোষে নয় সেন্ট্রোজোম আছে, ঠিক আছে, সেন্ট্রোজোম থেকে বা সেন্ট্রিওল থেকে তৈরি হলো। উদ্ভিদ কোষে তো সেন্ট্রোজোম নেই, তাহলে সেখান থেকে কোথা থেকে বেমতন্তু তৈরি হবে? জানিস কোথা থেকে তৈরি হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রে? হ্যাঁ, কে জানিস বল। কে জানিস উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোথা থেকে বেমতন্তু তৈরি হয়? দাদা মাইক্রোটিউবুল থেকে। মাইক্রোটিউবেল থেকে, ঠিক আছে। তো মাইক্রোটিউবিউল হচ্ছে এরকম আমাদের সাইটোস্কেলিটনের পার্ট, বেসিক্যালি মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, এগুলো হচ্ছে সব। মাইক্রোটিউবিউল হচ্ছে টিউবিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি এক ধরনের তন্তু। মাইক্রোফিলামেন্ট হচ্ছে অ্যাক্টিন প্রোটিন নির্মিত এক ধরনের তন্তু। এগুলো আমাদের সাইটোস্কেলিটন মানে কোষীয় কঙ্কাল যাকে বলা হয় বাংলাটা মোস্ট প্রবাবলি, সেই কোষের যে কঙ্কাল সেটা তৈরি করে, ঠিক আছে, মানে কোষের স্ট্রাকচার ডিটারমাইন করে। তো সেই মাইক্রোটিউবিউল থেকে কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেমতন্তু সৃষ্টি হয়, কারণ উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম নেই। আর এই যে নির্দিষ্ট যে গঠনটা, সজ্জা রীতিটা, যে ছোট ক্রোমোজোমগুলো কেন্দ্রের দিকে, বড় ক্রোমোজোমগুলো বাইরের দিকে বা পরিধির দিকে থাকবে, এটা শুধুমাত্র প্রাণী কোষে দেখা যায়। উদ্ভিদ কোষে কিন্তু এরকম কোনো মানে গঠন দেখা, মানে এরকম কোনো কি বলবো, অ্যারেঞ্জমেন্ট দেখা যায় না, ঠিক আছে। আর মাইটোটিস দশায় কি এই মেটাফেজ দশায় কিন্তু ক্রোমোসোমগুলো সবচেয়ে বেশি সুস্পষ্টভাবে দেখা যায়, কারণ এই সময় যে ঘনীভবন, ক্রোমোজোমের যে ঘনীভবন সেটা সর্বাধিক হয়, ঠিক আছে, কারণ জল যত বেরোতে থাকে তত তো ঘনীভবন হতে থাকে। এই মেটাফেজেও কিন্তু জলের এলিমিনেশন চলতে থাকে, ঠিক আছে। তো দেখা যায় মেটাফেজে গিয়ে জলের যে এলিমিনেশন একদম ফাইনাল স্টেজে চলে যায়, তার ফলে ঘনীভূতকরণ যেটা ব্যাপারটা বা ঘনীভবন, সেটা সবচেয়ে হাইয়েস্ট লেভেল অ্যাচিভ করে। এই জন্য মেটাফেজ ক্রোমোজোম সবচেয়ে ভালোভাবে দেখা যায়, বা মেটাফেজ দশায় ক্রোমোজোমকে সবচেয়ে স্পষ্টভাবে, সবচেয়ে সুন্দরভাবে দেখা যায়, ঠিক আছে। তো পরীক্ষায় কোশ্চেন আসে কোন দশায়, কোষ বিভাজনের কোন দশায় বা কোষচক্রের কোন দশায় ক্রোমোজোমকে সুস্পষ্টভাবে দেখা যায়? অবভিয়াসলি মেটাফেজ দশা, ঠিক আছে। নেক্সট কি? অ্যানাফেজ। তাহলে এটা গেল আমার সেকেন্ড উপদশা। নেক্সট হচ্ছে আমার কি? অ্যানাফেজ। অ্যানাফেজে কি হয় না, এটা হচ্ছে সবচেয়ে কম, সবচেয়ে ছোট দশা, ঠিক আছে। এটা যেমন প্রোফেজ ছিল আমার সবচেয়ে বড় দশা, তেমন অ্যানাফেজ হচ্ছে সবচেয়ে ছোট দশা, মানে সবচেয়ে কম সময় ধরে চলে, ঠিক আছে। পরীক্ষায় প্রোফেজ যেমন আসে, জেনারেলি অ্যানাফেজটা আসে না, কিন্তু এসে যেতেই পারে। সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা যেমন প্রোফেজ, সবচেয়ে স্বল্পস্থায়ী দশা হচ্ছে অ্যানাফেজ। তো অ্যানাফেজে কি হয় না, অ্যানাফেজ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দশা। এই সময় কি হয় না, বেমতন্তুর সাথে যে সেন্টোমিয়ার ক্রোমোজোমের তার অ্যাটাচমেন্ট ঘটে। অ্যাটাচমেন্ট তো ঘটেই গেছে মেটাফেজে, সেই মানে বেমতন্তু বরাবর একটা টান সৃষ্টি হয়, ঠিক আছে। বেমতন্তু বরাবর একটা টান সৃষ্টি হয়, ফলে ক্রোমোজোমগুলো, এই ক্রোমাটিডগুলো কি হয়, সেন্ট্রোমিয়ার বরাবর ভেঙে যায়। ভেঙে গিয়ে কি হয়, মেরুর দিকে গমন শুরু করে। কি হয়, মেরুর দিকে গমন শুরু করে। এটাকে বলা হয় ক্রোমোজোমের মেরুবর্তী চলন বা অ্যানাফেজীয় চলন, ঠিক আছে। এই সময় কি হচ্ছে না, এই যে বেমতন্তু বরাবর যে টান সৃষ্টি হচ্ছে, তার ফলে ক্রোমাটিডগুলো ভেঙে যাচ্ছে এবং সেগুলোর কি হচ্ছে, ভেঙে গিয়ে মেরুবর্তী চলন শুরু হচ্ছে, যাকে বলা হয় অ্যানাফেজীয় চলন বা ক্রোমোজোমের মেরুবর্তী চলন, ঠিক আছে। এই সময় ডিফারেন্ট পজিশনে যে সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী ডিফারেন্ট ক্রোমোজোমের শেপ দেখা যায়। যেমন আমরা পড়েছি মেটাসেন্ট্রিক ভি, সাবমেটাসেন্ট্রিক এল, অ্যাক্রোসেন্ট্রিক জে, আর টেলোসেন্ট্রিক হচ্ছে আই শেপ। সেন্টোমিয়ারের ডিফারেন্ট অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের ডিফারেন্ট শেপ দেখা যায়। এই অ্যানাফেজ দশাতেই কিন্তু সেটা পরিলক্ষিত হয়, যেটা তোরা আগের দিনের পরীক্ষার কোশ্চেনে ছিল, ঠিক আছে।
আর কি দেখা যায়, প্রাণীকোষের ক্ষেত্রে যে ইন্টারজোনাল তন্তু ছিল, মানে বেমতন্তুর যে ইন্টারজোনাল তন্তু, সেগুলো একত্রিত হয়ে স্টেম বডি গঠন করে, যা ক্রোমোজোমের মেরুবর্তী চলনে সাহায্য করে। ঠিক আছে, তো স্টেম বডি কে গঠন করে না ইন্টারজোনাল তন্তু থেকে কিন্তু গঠিত হয়। পরীক্ষার জন্য একটা খুব ট্রিকি কোশ্চেন হতে পারে বা একটু কঠিন কোশ্চেন হতে পারে। ঠিক আছে, আর লাস্ট ফেজ টেলোফেজ। টেলোফেজে কি হয় না, প্রোফেজে যা হয়েছিল তার ঠিক উল্টো ঘটনাগুলো কি হচ্ছে, ওখানে জল বিয়োজন হয়েছিল, এখানে জল সংযোজন হচ্ছে। ওখানে নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস অবলুপ্ত হয়েছিল, এখানে নিউক্লিয় পর্দা আর নিউক্লিওলাস পুনর্গঠিত হয়। ঠিক আছে, ওখানে বেমতন্তু গঠিত হয়েছিল, গঠনের সূচনা হয়েছিল, এখানে আবার বেমতন্তু কি হয়ে যায়, মানে অবলুপ্ত হয়ে যায়। পুরো উল্টো উল্টো ঘটনা, জল বিয়োজিত হয়েছিল, এখানে জল সংযোজন হচ্ছে। ওখানে নিউক্লিয় পর্দা নিউক্লিয় লাস অবলুপ্ত হয়েছিল, এখানে নিউক্লিয় পর্দা নিউক্লিয় লাসের পুনরাবির্ভাব ঘটছে। ওখানে বেমতন্তু গঠনের সূচনা হয়েছিল, এখানে বেমতন্তু গঠন অবলুপ্ত হচ্ছে। ঠিক আছে, তো এই ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকে না নিউক্লিয়াস বিভাজন অর্থাৎ ক্যারিওকাইনেসিসের সবচেয়ে সর্বশেষ দশা, যেটাকে আমরা বলছি টেলোফেজ উপদশা, সেখানে। ঠিক আছে, তো টেলোফেজে কিন্তু এই ঘটনাবলীগুলো হয়, যা কিনা প্রোফেজের জাস্ট অপোজিট। ক্লিয়ার? তাহলে এই অবধি আমরা জানলাম G0 G1 G2 এস দশার কি কি ঘটনাবলী ঘটছে। আর কি জানলাম, প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ আর টেলোফেজে কি কি ঘটনাবলী ঘটছে। এই গেল আমার ক্যারিওকাইনেসিস, অর্থাৎ এখন আমার কি হলো, এই আমার একটা কোষ ছিল, ছোট্ট একটা কোষ ছিল আমার, কি হলো, ইন্টারফেজের মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে একটা বড় মাতৃকোষের সৃষ্টি হলো। মাতৃকোষ এবার কি হলো, আরও হয়ে নিউক্লিয়াস, এই মাতৃকোষের সাইজ আরও বেড়ে গেল, এবং এই নিউক্লিয়াস কি হলো, নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াসে পরিণত হলো। এখনো কিন্তু কোষ বিভাজিত হয়ে দুখানা অপত্য কোষ তৈরি হয়নি। এটা হলো ইন্টারফেজ, এটা হলো ইন্টারফেজ মানে বৃদ্ধিপ্রাপ্ত হলো। ঠিক আছে, এটা হলো আমার ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াস বিভাজন হলো। ঠিক আছে, এবার ফাইনাল স্টেপ যেটা দরকার সেটা হচ্ছে এখান থেকে ভেঙে এই একটা কোষ, এই একটা কোষ, আবার দুটো অপত্য কোষ তৈরি হবে, সেটাই হচ্ছে এবার দরকার। সেটা কিভাবে হবে না, সেটার জন্য যে প্রসেসটার নাম হচ্ছে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজম বিভাজন। এই যে সাইটোপ্লাজমটা আছে এটা এই বরাবর কেটে যাবে, মানে বিভাজন হবে, এবং বিভাজন হয়ে কি হবে না দুটো পৃথক কোষ তৈরি হবে। এবার উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই সাইটোপ্লাজম বিভাজন দেখা যায়, কিন্তু সাইটোপ্লাজম বিভাজন দু ক্ষেত্রে দুভাবে ঘটে। প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজম বিভাজনটা আমি আগে বলে নিচ্ছি, কারণ প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজম বিভাজনটা খুব সোজা। এটা হচ্ছে একটা প্রাণী কোষ। ঠিক আছে, সাপোজ দুখানা নিউক্লিয়াস, বিভাজনের পর দুখানা নিউক্লিয়াস হয়েছে, কি হয় না প্রাণী কোষের যে কোষ পর্দা আছে সেই বরাবর এরকম খাঁজ সৃষ্টি হয়। কি হয়, খাঁজ সৃষ্টি হয়, সরি, যেটাকে বলা হয় ক্লিভেজ। ঠিক আছে, এই পর্দা বরাবর খাঁজ সৃষ্টি হয়। এটা কার ক্ষেত্রে আমি দেখাচ্ছি, প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস দেখাচ্ছি, প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু। ঠিক আছে, এবার এই খাঁজটা কি হয়, আস্তে আস্তে বাড়তে থাকে, এই খাঁজটা আস্তে আস্তে কি হচ্ছে, বাড়তে থাকে। ঠিক আছে, এরকমভাবে বাড়তে থাকে। একটা সময় পর কি হবে, গিয়ে এই দুটো যেই জোড়া লেগে যাবে, তুই কাঁচি দিয়ে পাতাকে কাটতে থাক, দু সাইড দিয়ে একটা তোর খাতার পেজ নিয়ে দু সাইড দিয়ে কাটতে থাক, যেই দুটো কাটা পয়েন্ট জুড়ে যাবে কি হবে, পাতাটা দুটো সেপারেট পার্টে চলে যাবে। ঠিক আছে, এইটাকে বলা হয় কি ক্লিভেজ। এই যে খাঁজ সৃষ্টি হচ্ছে এই হচ্ছে ক্লিভেজ। বেসিক্যালি এই খাঁজ সৃষ্টি এত সোজাও না, এখানে অনেক প্রোটিনের ইনভলভমেন্ট থাকে, এখানে সাইটোস্কেলিটন স্ট্রাকচারের ব্যাপার আছে, এখানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা রিং ফর্মেশন হয় বিভিন্ন প্রোটিন এবং জিনিসপত্র দিয়ে, যেটাকে বলা হয় জেড রিং, যেটাকে বলা হয় কি জেড রিং। ঠিক আছে, যাই হোক এগুলো তোদের এখন লাগবে না। সেই জেড রিং ফর্মেশন হয়, তবে কি হয়, মানে অনেকটা ব্যাপারটা কি বলতো, ওই বেলুনের মাঝখানে যদি গার্ডার মারিস, বেলুনটা যেমন দুখানা পার্টে ভেঙে যায়। ঠিক আছে, একটা বেলুনের মাঝখানে গার্ডার মেরে দেখবি একটু বড় সাইজের। ঠিক আছে, বা বেলুন নিয়ে ছোটোবেলায় যখন খেলা করেছিস তখন মাঝখান দিয়ে একটু পেঁচিয়ে পুচিয়ে একটু চাপ দিয়ে দেখতিস, মাঝখান দিয়ে দুটো পার্ট করে নিতে পারতিস, তো ওখান দিয়ে এরকম প্রেশার ক্রিয়েট হয়, প্লাজমা মেমব্রেনের ওপর প্রেশার ক্রিয়েট হয়, যেন বাইরে দিয়ে একটা কোনো গার্ডার চাপিয়ে দিয়েছি, তো তার ফলে যেমন চিপটে যায়, গার্ডার লাগালে বেলুনের মাঝখানে যদি কোনো একটা জায়গায় লাগাস, তো এটাও সেরকম। ঠিক আছে, আর উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসটা একটু কঠিন প্রক্রিয়া, একটু জটিল প্রক্রিয়া। কেন জটিল প্রক্রিয়া, আর কিছুই না, এই সময় পরপর পরপর কিছু ঘটনাবলী ঘটে। কি কি ঘটে, প্রথমে ফ্রাগমোপ্লাস্ট গঠিত হয়, তারপর কোষপাত গঠিত হয়, তারপর প্লাজমোডেসমাটা গঠিত হয়, তারপর মধ্যপর্দা গঠিত হয়, এবং ফাইনালি প্রাথমিক কোষ প্রাচীর গঠিত হয়ে কোষ বিভাজন সম্পন্ন হয়। কারণ উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা জানি কোষ প্রাচীর দেখা যায়, যেটা প্রাণী কোষের ক্ষেত্রে থাকে না। কোষ প্রাচীরের তিনটে অংশ কি কি, প্রাথমিক কোষ প্রাচীর, মধ্য ল্যামেলা বা মধ্য পর্দা, আর গৌণ কোষ প্রাচীর। প্রাথমিক কোষ প্রাচীর কোনটা, এটা যদি একটা উদ্ভিদ কোষ হয়, আমরা চৌকো করে উদ্ভিদ কোষ জেনারেলি দেখিয়ে থাকি, তো এটা হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর। তারপরে থাকে হচ্ছে কি, ইয়েলো কালার দিয়ে যেটা দেখাচ্ছি, তারপরে থাকে হচ্ছে, সরি কালার হয়নি, ইয়েলো কালার দিয়ে যেটা দেখাচ্ছি
এই লেয়ারটা হবে আমার মধ্য ল্যামেলা, আর ফাইনালি থাকবে যেটা গ্রিন কালার দিয়ে, সেটা হচ্ছে গৌণ কোষ প্রাচীর। যদি মনে থেকে থেকে ক্লাস 9-এ পড়েছিলি, প্রথমে কি থাকে, প্রাইমারি সেল ওয়াল, সবার আগে থাকবে প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, তারপর থাকবে কি প্রাইমারি সেল ওয়াল, তারপর থাকবে কি মিডল ল্যামেলা, তারপরে থাকবে কি সেকেন্ডারি সেল ওয়াল। ঠিক আছে, পিএম মানে হচ্ছে প্লাজমা মেমব্রেন, কোষ পর্দা, তারপর প্রাথমিক কোষ প্রাচীর প্রাইমারি সেল ওয়াল, তারপর হচ্ছে মধ্য পর্দা বা মধ্য ল্যামেলা, এমএল মানে মিডল ল্যামেলা, আর সবার লাস্টে থাকে হচ্ছে গ্রিন কালারে যেটা, সেটা হচ্ছে কি সেকেন্ডারি সেল ওয়াল বা গৌণ কোষ প্রাচীর। ঠিক আছে, তো প্রথমে কি হয়, ফ্রাগমোপ্লাস্ট গঠিত হয়। তো উদ্ভিদ কোষ যখন বিভাজিত হয়, উদ্ভিদ কোষ বিভাজনের ক্ষেত্রে কি হয়, সাপোজ এই একটা উদ্ভিদ কোষ আছে, এই একটা সাপোজ উদ্ভিদ কোষ আছে, ঠিক আছে, এর দুপাশে দুটো নিউক্লিয়াস, দুদিকে দুটো নিউক্লিয়াস গঠন হয়েছে। তো প্রথমে কি হবে, ফ্রাগমোপ্লাস্ট গঠিত হবে। ঠিক আছে, তো বেসিক্যালি যখন ক্যারিওকাইনেসিস চলছে, ক্যারিওকাইনেসিসের টেলোফেজ দশা চলছে, ঠিক আছে, সেই সময় কিন্তু এই ফ্রাগমোপ্লাস্ট গঠন শুরু হয়ে যায়। ঠিক আছে, কি হয় না, কোষের মাঝ বরাবর ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, এই সমস্ত জিনিসপত্রগুলো সঞ্চিত হতে থাকে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে বলছি। ঠিক আছে, ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, এগুলো সব তৈরি জমা হতে থাকে। ঠিক আছে, তারপর যে ইন্টারজোনাল তন্তু ছিল, মনে পড়ছে ক্রোমোজোমের যে মাঝ বরাবর ইন্টারজোনাল তন্তু, সেই ইন্টারজোনাল তন্তু কি করে না, এইখানে এই যে তোর ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট যুক্ত হচ্ছে, মানে সঞ্চিত হচ্ছে, হয়ে যে গঠনটা তৈরি করে তাকে বলা হয় ফ্রাগমোজোম। যে গঠনটা তৈরি করে তাকে বলা হয় ফ্রাগমোজোম। এর সাথে যুক্ত হয় ইন্টারজোনাল তন্তু, ইন্টারজোনাল তন্তু, এর সাথে যুক্ত হয় ইন্টারজোনাল তন্তু, যেটা কিনা বেম তন্তু, গঠিত হয়ে যুক্ত হয়ে তৈরি করে ফ্রাগমোপ্লাস্ট, যুক্ত হয়ে তৈরি করে ফ্রাগমোপ্লাস্ট। ঠিক আছে, আস্তে আস্তে পড়বি এটা বাড়িতে ভালো করে, আমি একটু তাড়াতাড়ি বলছি। ফ্রাগমোজোম প্লাস ইন্টারজোনাল তন্তু তৈরি করছে ফ্রাগমোপ্লাস্ট। ঠিক আছে, এই ফ্রাগমোপ্লাস্ট বরাবর কি হচ্ছে, বিভিন্ন পেকটেট, ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট আবার সঞ্চিত হয়, সঞ্চিত হয়ে তৈরি করে একটা পাতলা পাতের মতন অংশ, যেটাকে আমরা বলি কি, যেটাকে আমরা বলি কোষপাত। একটা পাতলা পাতের মতন অংশ তৈরি করে, যেটাকে আমরা বলি কোষপাত। দুটো সাইটোপ্লাজম কিন্তু ডিফারেন্সিয়েট হয়ে গেল, মানে আলাদা হয়ে গেল, সেপারেটেড হয়ে গেল, সাইটোকাইনেসিস কিন্তু হয়ে গেল। এবার কি হয়, দুটো সাইটোপ্লাজমের মধ্যে সংযোগ তৈরি হয়, যেটাকে আমরা বলি প্লাজমোডেসমাতা। আমরা জানি উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীরে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দেখা যায়, যা দুটো পাশাপাশি কোষকে সংযোগ রক্ষা করে, যেগুলোকে বলি আমরা প্লাজমোডেসমাটা। সেই প্লাজমোডেসমাটা গঠন হয়। এরপর যেটা তৈরি হয় কি, মধ্য ল্যামেলা বা মধ্য পর্দা। ঠিক আছে, এই কোষপাতের মধ্যে কি হয়, কোষপাতের মধ্যে আরও বিভিন্ন রাসায়নিক পদার্থ সঞ্চিত হয়ে তৈরি করে মধ্য ল্যামেলা বা মধ্য পর্দা। তার ফলে এই যে কোষপাত যেটা ছিল, এখানটায় আরও জিনিসপত্র সঞ্চিত হয়ে কি হচ্ছে, তৈরি হচ্ছে মধ্য ল্যামেলা বা মধ্য পর্দা, যেটাকে আমরা বলি। অ্যান্ড ফাইনালি কি হচ্ছে, এর ওপর সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, এই সমস্ত জিনিসপত্র পড়ে সঞ্চিত হয়ে তৈরি হবে কি, প্রাথমিক কোষ প্রাচীর। এই সমস্ত জিনিসপত্র সঞ্চিত হয়ে তৈরি হবে প্রাথমিক কোষ প্রাচীর। ঠিক আছে, আমি হলুদ কালার দিয়ে দেখাচ্ছি, এখানটায় তৈরি হবে প্রাথমিক কোষ প্রাচীর, গৌণ কোষ প্রাচীর, এগুলো তৈরি হয়ে যাবে। তার ফলে এই একটা সাইটোপ্লাজম আলাদা হয়ে গেল, একটা সাইটোপ্লাজম দুটো আলাদা হয়ে গেল। কিন্তু ডিফারেন্সটা কোথায়, প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের? না, প্রাণী কোষ আর সাইটোকাইনেসিস হলে দুটো অপত্য কোষ দেখ আলাদা হয়ে যাচ্ছে। প্রাণী কোষের সাইটোকাইনেসিস হলে দুটো অপত্য কোষ কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, দেখ কমপ্লিটলি সেপারেটেড হয়ে যাচ্ছে এরা। ঠিক আছে, এদের মধ্যে আর কোনো কানেকশন নেই। কিন্তু উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস হয়ে যাওয়ার পরেও দেখ দুটো উদ্ভিদ কোষ কিন্তু পরস্পর যুক্ত থাকে। ঠিক আছে, দুজনের মধ্যে কিন্তু সংযোগ থেকে যায়। ঠিক আছে, এটা গেল উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস যখন টেলোফেজ চলে সেই অবস্থাতেই শুরু হয়ে যায়, কিন্তু প্রাণী কোষের সাইটোকাইনেসিস কিন্তু টেলোফেজ শেষ হওয়ার পর তবেই শুরু হয়, অর্থাৎ ক্যারিওকাইনেসিস পুরোপুরি কমপ্লিট হবে, তারপর সাইটোকাইনেসিস তৈরি হবে, শুরু হবে। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেটা হয় না, ক্যারিওকাইনেসিস শেষ হচ্ছে যখন, সেই সময় বা তার আগেই শুরু হয়ে যায় সাইটোকাইনেসিস। ঠিক আছে, এছাড়া আরও যে সমস্ত পার্থক্যগুলো আছে আমি লিখিয়ে দিয়েছি বা বইতে মনে হয় মার্ক করে দিয়েছি, যাই হোক সেগুলো পড়ে নিবি। ঠিক আছে, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিসের পার্থক্য পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 3 মার্কসে আসে, 5 মার্কসে এসে যায়। ঠিক আছে, তো সেটার জন্য কিন্তু প্রিপেয়ার থাকতে হবে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু হচ্ছে এই জায়গা থেকে আসে। ঠিক আছে, তো এই জায়গাগুলো এই পড়বি, আর তো সেরকমভাবে কিছু বলা নেই। আর তোদের মিওসিস খুব সামান্য আছে দেয়া। ঠিক আছে, তো মিওসিসের দুটো স্টেজ হয়। আমরা যেমন জানি মাইটোসিসের মাধ্যমে কি হয়, একটা অপত্য কোষ থেকে দুখানা অপত্য কোষ তৈরি হয়। তো মিওসিসের ক্ষেত্রে কি হয়, যে একটা অপত্য কোষ থেকে প্রথমে এরকম দুটো হয়, অ্যান্ড ফাইনালি আরও দুটো করে টোটাল 4টে তৈরি হয়। ঠিক আছে, তো মাইটোসিস যেমন একটা মাতৃকোষ থেকে দুটো অপত্য কোষ তৈরি হয়, তেমন মিওসিসে কি হচ্ছে, একটা মাতৃকোষ থেকে 4খানা অপত্য কোষ সৃষ্টি হয়। কিন্তু ডিফারেন্সটা কোথায়, এদের যদি ক্রোমোজোম নাম্বার 2n হয়, এটা হচ্ছে মাইটোসিস, এটা হচ্ছে মাইটোসিস,
আর এটা হচ্ছে মিওসিস। তো মাইটোসিসের ক্ষেত্রে যদি ক্রোমোজোম নাম্বার অপরিবর্তিত থাকে, মানে অপত্য কোষেও যা মাতৃকোষেও তাই 2N আছে, কিন্তু মিওসিসে কি হয় না, এখানে যদি মাতৃকোষে 2N থাকে, তাহলে অপত্য কোষে গিয়ে কি হয়ে যায়, সব N হয়ে যায়, মানে অর্ধেক হয়ে যায়, ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়। মাইটোসিসের ক্ষেত্রে যদি মাতৃকোষে N থেকে থাকে, ক্রোমোজোম নাম্বার ভালো করে বুঝবি, মাতৃকোষে N থেকে থাকে, সেক্ষেত্রে অপত্য কোষেও কিন্তু Nই থাকবে। মাতৃকোষে যদি 2N থেকে থাকে, তাহলে অপত্য কোষেও 2Nই থাকবে। মাতৃকোষে যদি 3N থেকে থাকে, তাহলে মাইটোসিস বিভাজনের পর কি হবে, অপত্য কোষ দুটোতেও 3N থাকবে। এটা বুঝতে হবে, মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম থাকে, এমন নয় 2N থাকলে 2Nই থেকে যাবে। যার 3N মাতৃকোষ তার 3N থাকবে, যার N মাতৃকোষ তার N থাকবে। কিন্তু মিওসিসের ক্ষেত্রে হাফ হয়ে যাবে, 2N থাকলে N হয়ে যাবে। যদি মিওসিসের ক্ষেত্রে 4N থাকে মাতৃকোষে, তাহলে অপত্য কোষ যে 4টে তৈরি হবে, সেগুলোতে কত করে হবে, 2N 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 2N, তখন কিন্তু 2N হবে। হাফ হয়, সবসময় হাফ হয়, আর ওটাতে সেম থাকে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো মিওসিস ডিভিশনকে আমরা দুটো দশায় ভাগ করি। মিওসিসের আবার মানে মিওসিস যে ডিভিশন হয়, সেই মিওসিসের এই মিওসিসের দুটো দশা আছে, একটা হচ্ছে মিও 1 M1, আর একটা হচ্ছে M2, মানে মিওসিস 2। ঠিক আছে, এই মিওসিস 1 হচ্ছে যেটাই আর কি হ্রাস বিভাজন বলা হয়, মিওসিস 1টাই হচ্ছে হ্রাস বিভাজন। অর্থাৎ দেখ, এই যে আমি দেখিয়েছি, একটা মাতৃকোষ আছে, সাপোজ 2N আছে, এটা থেকে যে দুখানা অপত্য কোষ তৈরি হবে N আর N, এটা হচ্ছে মিও 1। ঠিক আছে, এরপর যেটা মিও 2 হচ্ছে, এটাতেও NNই তৈরি হচ্ছে, কিন্তু কি হচ্ছে, এটাতে N থেকে N তৈরি হচ্ছে, আর আগেরটাতে 2N থেকে N তৈরি হচ্ছিল, এটা হচ্ছে M2, এটা হচ্ছে M2। ঠিক আছে, তো বেসিক্যালি এটা হচ্ছে এই যে সেকেন্ড স্টেজটা যেটা, এটা কিন্তু মাইটোসিসের সদৃশ্য, একই রকম। ঠিক আছে, মিওসিস 2 যেটা, সেটা মাইটোসিসের মতনই, এই জন্য মাইটোসিসের মতনই একই রকম, এই জন্য এটাকে বলা হয় হোমোটাইপিক ডিভিশন। আর আগেরটা যেটা মিওসিস 1 যেটা, এটাকে বলা হয় হেটেরোটাইপিক ডিভিশন। তো এদেরও আবার মাইটোসিসের মতন 4টে করে উপদশা আছে, মানে ক্যারিওকাইনেসিসের প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, সেটা হচ্ছে M1 এর ক্ষেত্রে। আর মিওসিস 2 এর ক্ষেত্রে বলা হয় কি প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। প্রোফেজ 1 এর ক্ষেত্রে আবার 5খানা স্পেশাল দশা দেখা যায়, বা 5খানা ভাগ উপদশা দেখা যায়, যাই বলি না কেন, কি কি, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই 5টা দশা দেখা যায়, উপদশা দেখা যায় মিওসিস 1 এর প্রোফেজ 1 এর ক্ষেত্রে। প্রত্যেকটা দশায় কি কি পরিবর্তন ঘটে সেগুলো তোদের লেখানো আছে, পড়বি, পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। মেনলি যেটা ইম্পর্টেন্ট, মিওসিসের কোন দশাতে বা কোন উপদশাতে আর কি ক্রসিং ওভার ঘটে, সেটা হচ্ছে ওই মিওসিস 1 এর প্রোফেজ 1 এর প্যাকাইটিন যে উপদশা, সেই উপদশাতেই কিন্তু ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভার কি না, একটা ক্রোমোজোমের সাথে অপর ক্রোমোজোমের খণ্ড বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার। সাপোজ এই একটা ক্রোমোজোম আছে, এই একটা ক্রোমোজোম আছে, ঠিক আছে, আর এই একটা ক্রোমোজোম আছে, এই একটা ক্রোমোজোম আছে। ঠিক আছে, ক্লিয়ার, দুখানা ক্রোমোজোম আছে, কি তৈরি হলো, তাহলে ভালো করে দেখ, এই হলুদের একটু অংশ ওই ক্রোমোজোমে চলে গেল, আর ওই ক্রোমোজোমের একটু অংশ হলুদে চলে গেল। এই যে খণ্ড, ক্রোমোজোমের যে খণ্ড বিনিময়, এটাকেই বলা হয় কি না ক্রসিং ওভার, যেটা তোদের পরীক্ষার জন্য খুব আসে। ঠিক আছে, আর কি আছে, কিছু কিছু টার্মিনোলজিস আছে, এগুলো তোদের এখন পড়ানোর কথা না, কারণ ক্লাস 11-12 উঠে পড়াবো, যারা বায়োলজি নিয়ে পড়বি তাদেরকে পড়ানোর আছে যে মিওসিস কিভাবে হয়, এখন দরকার নেই, শুধুমাত্র পরীক্ষায় কোশ্চেন আসে ক্রসিং ওভার কি, তখন বলতে হবে মিওসিস 1 এর প্রোফেজ 1 এর প্যাকাইটিন উপদশায় সমস্ত ক্রোমোজোমগুলোর মধ্যে যে ক্রোমোজোমের খণ্ড বিনিময় ঘটে, সেটাকেই বলা হয় নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে। নন সিস্টার ক্রোমাটিড হতে হবে, অর্থাৎ দুটো ক্রোমোজোম আলাদা আলাদা হতে হবে। সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমোজোম কাকে বলে না, একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড হলো, এটা সাপোজ একটাই ক্রোমোজোম, এই দুটো হচ্ছে ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, আর এটা আরেকটা ক্রোমোজোম, এর সাথে এই ক্রোমাটিডের সাথে এই ক্রোমাটিডটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, বা এর সাথে এই ক্রোমাটিডটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, তো এইগুলোকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। তো খণ্ড বিনিময় অবশ্যই নন সিস্টার ক্রোমাটিডের সাথে ঘটবে, মানে এর সাথে এর হবে বা এর সাথে এর হবে, কখনোই এর সাথে এর কিন্তু হবে না। সিস্টার ক্রোমাটিডের মধ্যে কখনোই কিন্তু খণ্ড বিনিময় ঘটে না।
এবং ক্রসিং ওভারের ফলে কি হয় না, বিভিন্ন দুটো ক্রোমোজোমের যে জিনগুলো আছে সেই ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএর মধ্যে যে জিন আছে সেই জিনগুলোর মধ্যে শাফলিং হয়ে যায়। শাফলিং মানে কি হয়, নতুনভাবে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যায়। তার ফলে কি হয়, পুনর্সংযুক্তি হয় বা পুনর্বিন্যাস ঘটে, তার ফলে নতুন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। ঠিক আছে, এবং নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটলে কি হয়, তা অভিব্যক্তি বা বিবর্তনে প্রচণ্ড মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তো যাই হোক, এই জিনিসগুলো পড়তে হবে তোদেরকে, আর কিছু বলার নেই। মোটামুটি এই ছিল আমাদের সেল সাইকেল, যা যা পড়িয়েছিলাম সেই সমস্ত জিনিসপত্র বললাম। এবার কার কি কোশ্চেন আছে বল, কার কি কোশ্চেন আছে বল। কারোর কোনো কোশ্চেন আছে? রাজন্না, না না, কোনো কোশ্চেন নেই। সুচিস্মিতা, অতনু, নেই। উৎসা, স্নেহা, দিবাকর, ওকে, তাহলে আমি এখানে আজকে এন্ড করলাম।